জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন আসাদ বিন রনি, তিনি কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আমাদের সঙ্গে থাকবেন G9-এর সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্থ। আমাদের সঙ্গে ক্ষণিকের অতিথি হিসেবে থাকবেন ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি সাবেক সংসদ সদস্য, এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্সকেও আমরা পাবো নিশ্চয়ই। আসাদ বিন রনি আছেন আমাদের সঙ্গে। আসাদ বিন রনিকে আমি শুরুতেই জানতে চাই, আসাদ বিন রনি রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে মত বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ধারাবাহিকভাবে তিনি মত বিনিময় করেছেন। আলোচনায় ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার, নির্বাচন বিষয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। মূলত রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন বিষয় নিয়ে আলোচনা হয়। সংস্কার ও নির্বাচন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কি, রাজনৈতিক দলগুলো যে প্রস্তাবনা দিয়েছে সেটা নিয়ে আপনাদের মূল্যায়ন কি? আসসালামু আলাইকুম, আমাকে কি শোনা যাচ্ছে? জি, আপনাকে শুনতে পাচ্ছি, প্লিজ বলুন। আমাদের বা রাষ্ট্র সংস্কার নিয়ে আমাদের যে প্রস্তাবনা, সেটা সম্পূর্ণ স্পষ্ট যে আমরা এই ৭২ থেকে ৭১-এর মুক্তিযুদ্ধ পরবর্তী এই ৫০ বছরের রাষ্ট্রের যে একটা ঘনধরা রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে, সেই রাষ্ট্র ব্যবস্থা একটা স্থায়ী সমাধান চাই। কারণ এই ৫০ বছরে বা স্বাধীনতার ৫৩ বছরে আমরা রাষ্ট্রের কোনো নির্দিষ্ট কোনো জায়গাগুলোতে আমরা সংস্কার দেখতে পাইনি, এবং আমরা দেখতে পেয়েছি যে দীর্ঘদিন যাবতই রাষ্ট্রে একটি নৈরাজ্য, যারাই রাষ্ট্রে এসেছে তারা রনিকে কি আমরা পাচ্ছি না? রনি, আপনাকে কিন্তু আসাদ বিন রনি, আপনাকে শুনতে পাচ্ছিলাম কিন্তু আমরা। প্রোডিউসার পরসাত্তার, আমরা কি পাচ্ছি রনিকে না পাচ্ছি না? রনি, আমি কিন্তু আপনার উত্তর শুনতে পাচ্ছিলাম, আপনি যদি একটু আমাকে স্পষ্ট করতেন, উত্তরটা শেষ করতেন। যে আমরা রাষ্ট্রের যে সংস্কারটা চাই, সেই সংস্কারটা হলো, আমরা দেখেছি ৭২-এর সংবিধানটা আসলে একটা পার্টির সংবিধান হয়েছে। সেই সংবিধানটা আসলে জনমানুষের সংবিধান হয়নি। আমরা চাই এই যে এখন যে সংবিধানটা হবে, সেই সংবিধানটা মানুষের যে মনের যে একটা আকাঙ্ক্ষার জায়গা আছে, যে রাষ্ট্রের গণতান্ত্রিক একটা ব্যবস্থা, স্থায়ী ব্যবস্থা সৃষ্টি করা, এবং রাষ্ট্রের ন্যায়পাল করা, আইন বিভাগের সংস্কার করা, ন্যায়পাল নিয়োগ করা। আজকে সংবিধানে ৭২ সালে ন্যায়পালের কথা বলা হলেও স্বাধীনতার ৫৩ বছরও কোনো রাজনৈতিক দলই আসলে ন্যায়পাল নিয়োগ দেয়নি। আমরা ন্যায়পাল নিয়োগ হোক সেটা চাই, এবং আমরা চাই যে রাষ্ট্রের যে আইন বিভাগ আছে, আইন বিভাগ, আমাদের যে আইন বিভাগটা আছে, সেই আইন বিভাগটা হলো ব্রিটিশ আমল, কলোনিয়াল আমল থেকে আমরা পেয়েছি। সেই আইন বিভাগটাকে আমরা সংস্কার চাই, এবং আইন বিভাগ এবং বিচার বিভাগ, সেই বিচার বিভাগ আইন বিভাগের মধ্যে যে একটা পার্থক্য থাকবে, সেই পার্থক্য চাই। এবং আমরা দেখেছি যে সংসদীয় ব্যবস্থা থাকলেও আমাদের মাঝে কিন্তু সংসদের ৭০ অনুচ্ছেদের মধ্যে একটা ধারা থাকার ফলে সংসদ কিন্তু কখনোই আসলে গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম হয়নি। কারণ একটা পার্টি সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো সংসদ সদস্য কখনোই তার স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতো না। আমরা চাই যে সংবিধানের ৭০ যে অনুচ্ছেদ আছে সেটা বাতিল করা হোক, এবং
রাষ্ট্রের যে দুর্বৃত্তায়ন যে রাষ্ট্র ক্ষমতা আসে, যে প্রধানমন্ত্রীর একচ্ছত্র যে একটা ক্ষমতা, সেই ক্ষমতার বিলোপ হয়ে রাষ্ট্রে একটা ভারসাম্য চলে আসুক, উচ্চকক্ষ হোক এবং রাষ্ট্রের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ভিতরে যে ক্ষমতার ভারসাম্য সেটি তৈরি হোক, এবং কোনো কেউই যেন দুইবারের বেশি রাষ্ট্রের প্রধানমন্ত্রী না হতে পারে, এরকম স্থায়ী সংস্কার চাই। এবং নির্বাচন যে কাঠামোটা আমাদের আছে, সেই নির্বাচন কাঠামোতে আমরা দেখে এসেছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন জন যে গভর্নমেন্ট এসেছে তারা তাদের মতো করে নির্বাচনটা করে যাওয়ার একটা পায় তারা করেছে। আমরা চাই এই যে নির্বাচন ব্যবস্থা একটা স্থায়ী সংস্কার, যেই সংস্কারের মাধ্যমে মানুষ তার নিজের ভোট সে নিজে দিতে পারবে, সে তার নেতা নির্বাচন করতে পারবে, সে রাষ্ট্রকে পরিচালনা করবে, তার যে এই যে 5 বছর পরে তার যে এই রাষ্ট্রের প্রতিনিধিত্ব করার যে একটা অধিকার, সেই অধিকারটা একটা রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে স্থায়ী একটা রূপ ধারণ করুক। মানুষ জন্য 5 বছর পর পর তার এই যে পবিত্র আমানত, তার যে ভোট, সেই ভোটটি মানুষ দিতে পারে। জি জি, অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আপনি থাকুন আমাদের সঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা আছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা, যতদূর জানি আপনি আপনার নির্বাচনী এলাকায় আছেন, সেখানকার নতুন সরকারের অধীনে মানুষ কেমন আছে, বিগত সরকারের তুলনায় এখন কি কি পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন নিজ চোখে? আর আপনাকে শুভেচ্ছা, যেহেতু আপনার দলের আজকে প্রতিষ্ঠাবার্ষিকী। জি ব্যারিস্টার রুমিন ফারহানা, কেমন দেখছেন পরিবর্তন? শুনছি না। আমাকে শোনা যাচ্ছে? জি, স্পষ্ট শুনতে পাচ্ছি। বিকল, আপনি কি প্রশ্নটা আরেকবার করবেন কি? হ্যাঁ, নিশ্চয়ই। আমি যতদূর জানি আপনি আপনার নির্বাচনী এলাকায় আছেন, সেখানে আপনি সেখানকার এই যে নতুন সরকারের অধীনে সেখানকার মানুষ কেমন আছে, সেটা আপনি কি পরিবর্তন দেখতে পাচ্ছেন? 5ই আগস্টের আগে সেখানকার বিএনপি আর এখনকার বিএনপি কি পরিবর্তন দেখতে পাচ্ছেন সেটা জানতে চাচ্ছিলাম। আর আপনাকে শুভেচ্ছা জানিয়েছিলাম যেহেতু আপনার দলের প্রতিষ্ঠাবার্ষিকী। আমি খুব স্পষ্ট শুনিনি, বাট আমি যেটা আইডিয়া করতে পারছি, আপনি বলছেন যে নতুন সরকারের অধীনে আমার নির্বাচনী এলাকার মানুষ কেমন আছে। আমার নির্বাচনী এলাকার মানুষ প্রাথমিকভাবে যেটা আমার মনে হয়েছে, তারা স্বস্তিতে আছে। দীর্ঘদিন তাদেরকে নানান মিথ্যা মামলায় ঘর ছাড়া ছিল, তারা বিলে হাওড়ে, আপনি জানেন আমার এলাকা হাওড় এলাকা, বিল এলাকা, তারা বিলে হাওড়ে তাদেরকে রাত কাটাতে হয়েছে দিনের পর দিন। আমি আমার কর্মী সমর্থক যারা আছেন তাদের বাড়িতে বাড়িতে গেছি, সেখানে মা বোনরা যারা আছেন তারা বলেছেন যে রাতে পুলিশ আসতো এবং নানান রকম ভয় ভীতির মধ্যে দিয়ে তাদেরকে বিগত কয়েকটা বছর কাটাতে হয়েছে। সেই জায়গা থেকে একটু স্বস্তি তো নিশ্চয়ই এসছে। এবং আজকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী ছিল এবং আপনারা জানেন যে বাংলাদেশে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে, এটি একটি আরোপিত বন্যা, এবং এই আরোপিত বন্যার মুখোমুখি হয়ে বাংলাদেশের মানুষ এবং বিশেষ করে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লার মানুষ অত্যন্ত কষ্টে গত কয়েকদিন তাদের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। তো আমি আমার নির্বাচনী এলাকা থেকে যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়িয়েছি, তাদের ত্রাণ দিয়েছি এবং আমার নেতা কর্মীরা সকলেই আমার পাশে দাঁড়িয়েছেন, আমার হাতকে শক্তিশালী করেছেন। গতকালকে একটা ইউনিয়নে কর্মী সভায় আমি গিয়েছিলাম এবং সেখানে আমি দেখেছি মানুষের ঢল। আপনি আমার ফেসবুকে ভিডিও আছে, দেখতে পারেন, বেশ কিছু টেলিভিশন চ্যানেলও নিউজ করেছে, এবং হাজার হাজার মানুষ। একটা ছোট্ট ইউনিয়ন যেখানে টোটাল জনসংখ্যা হচ্ছে 18 থেকে 20,000, সেখানে আমার মতন একজন ক্ষুদ্র কর্মীর আশা উপলক্ষে প্রায় 8-10 হাজার মানুষ জমায়েত হয়েছে। এটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট মেসেজ দেয় আমাদেরকে যে মানুষ উন্মুখ হয়ে আছে একটা ভোটের জন্য, মানুষ উন্মুখ হয়ে আছে তার পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করবার জন্য, এবং মানুষ উন্মুখ হয়ে আছে একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করবার জন্য। আমি যেহেতু একেবারে গ্রামে, প্রত্যন্ত গ্রামে আছি, আমি নেটওয়ার্ক খুব ভালো না, আমি আমার আগের বক্তার কিছু কিছু কথা শুনছিলাম, সংস্কারের কথা এসেছিল। সংস্কারের ব্যাপারে দেখুন, আমরা তো 31 দফা দিয়েছি এবং আজকে একটু আমি মাঝখানে বলি, একটু যেহেতু আপনি সংস্কারের কথাটা তুললেন, আমি একটু জানতে চাই তৃণমূলের, মানে এখানে ঢাকায় বসে বিভিন্ন দলের সাথে আলোচনা হচ্ছে, রাষ্ট্র সংস্কারের কথা হচ্ছে, তৃণমূলের মানুষ রাষ্ট্র সংস্কারটা কিভাবে দেখে, তারা আসলে কি চায়? আমি আসলে সত্যি কথা বলতে কি, তৃণমূলের মানুষকে আপনি উচ্চকক্ষ নিম্নকক্ষের পার্থক্য, উচ্চকক্ষে কারা যেতে পারবেন, তাদের কাজ কি হবে,
তাদের কি ভূমিকা হবে, নিম্নকক্ষে কারা যাবেন, তাদের কি কাজ হবে, তাদের কি ভূমিকা হবে, এই বিষয়গুলোতে তাদের যে একেবারে খুব স্পষ্ট স্বচ্ছ ধারণা আছে, এটা ভাবলে ভুল হবে। বা প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের পাওয়ারে কতটুকু ভারসাম্য আসলে ভালো হয়, কিভাবে আশা আনা যায়, কোন পাওয়ার গুলো প্রেসিডেন্টের হাতে থাকবে, কোন পাওয়ার গুলো প্রাইম মিনিস্টার এক্সক্লুসিভ পাওয়ার থাকবে, কোন পাওয়ার গুলো আসলে প্রেসিডেন্ট উইথ দি কনসালটেশন অফ দি প্রাইম মিনিস্টার করবে, এই জায়গাগুলো আমরা যদি আশা করি যে আমাদের ইউনিয়নের কর্মীরা, ওয়ার্ডের কর্মীরা বা ভোটাররা এই বিষয়টা খুব ভালো বুঝবেন, তাহলে বোধহয় আমরা খুবই উচ্চ আশা করব। এটা সত্যি যে আমরা প্রচন্ড ইকো হচ্ছে, জি জি প্রচন্ড ইকো হচ্ছে। জি, আমি নিজেও শুনতে পাচ্ছি আপনার কথার ইকোটা, আমি শুনতে পাচ্ছি। আরেকবার যদি একটু চেষ্টা করতেন। জি, আমাকে এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন খুব ভালো শোনা যাচ্ছে। না করলে মুশকিল। এখন ভালো। তো এই জায়গাগুলোতে আমরা যদি আশা করি যে আমাদের একেবারে তৃণমূলের ভোটাররা খুব ভালো বুঝবেন না, সেটা এই মুহূর্তে আসলে সেটা বাস্তবতা নয়। তবে একই সঙ্গে এটা অস্বীকার করবার কোনো উপায় নাই যে নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন, যারা রাষ্ট্র মেরামত নিয়ে ভাবছেন, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আলাপ তুলছেন, তারা ডেফিনেটলি এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন এবং আমার দল 31 দফা দেওয়ার মধ্যে দিয়ে খুব পরিষ্কার ভাবে তার অবস্থান স্পষ্ট করেছে। আজকে মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি কুমিল্লা বিভাগের সঙ্গে বসেছিলেন এবং ব্রাহ্মণবাড়িয়া যেহেতু কুমিল্লা বিভাগের সঙ্গেই আমাদেরকে ডাকা হয়, সো আমরাও সেখানে উপস্থিত ছিলাম এবং তিনি খুব পরিষ্কার কিছু বার্তা আমাদেরকে দিয়েছেন। তার একটা বার্তা হচ্ছে যে আমাদের 31 দফায় যে কথাগুলো আছে, ক্ষমতার ভারসাম্য, নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ পার্লামেন্টে, আমাদের প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের ক্ষমতা, আমাদের 2 মেয়াদের বেশি একই ব্যক্তি প্রাইম মিনিস্টার হতে পারবে না, এই কথাগুলো, এগুলো কিন্তু উনি খুবই সহজ সাবলীল ভাষায় আমাদের নেতা কর্মীদের সঙ্গে বলেছেন এবং আমার মনে হয় যে উনি এত সহজ সাবলীল স্বাভাবিক মানে ভাষায়, সহজ ভাষায় বলছিলেন যে এই কঠিন দুর্বোধ্য বিষয়গুলো আমার কাছে মনে হচ্ছে নেতা কর্মীরা বেশ ভালোই বুঝতে পেরেছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। সেখানে কি বলেছেন আপনি জানেন? তারপর আমি দর্শকদের জন্য আরেকবার বলি। তিনি বলেছেন যে এবার আমি সারা দেশে আমার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো কয়েকটি কথা বলতে চাই। মানে এক পর্যায়ে এসে, ভিডিও বার্তার এক পর্যায়ে এসে তিনি বলেছেন, আপনারাই বিএনপির প্রাণ, শত নির্যাতন, নিপীড়ন, হামলা মামলা, হয়রানি শিকার হয়েও আপনারা জাতীয়তাবাদের আদর্শ বিচ্যুত হননি। আমি জানি অতীতে বছরের পর বছর ধরে আপনাদের অনেকেই মাফিয়া সরকার এবং তাদের দোসরদের দ্বারা নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছেন। তবে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আপনাদের প্রতি আমার একটি অনুরোধ, অতীতে নির্যাতনের শিকার হওয়ার কারণে আপনারা কেউ প্রতিশোধ পরায়ণ হবেন না, কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না, বরং অন্যায় অবিচারের শিকার হলে আইনগত পদক্ষেপ নিন। তবে খেয়াল রাখবেন কেউ যেন হয়রানিমূলক মামলা হামলার শিকার না হন। আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। রুমিন ফারহানা, আপনি তৃণমূলে গিয়ে এই ইনসাফ এবং উদারতা কি দেখছেন? আমরা কিন্তু নানান ধরনের খবর পাচ্ছি, খবরগুলো নিশ্চয়ই আপনার কানেও এসেছে। কোন খবর নিকোল? জি, বিএনপির বিভিন্ন জায়গায় দখলদারিত্বের খবর গণমাধ্যমে আসছে। আচ্ছা, এই ব্যাপারে আমি আসলে খুব পরিষ্কার বার্তা আমি দিতে চাই আমার দলের নেতাকর্মী এবং আমার যারা আমার দলের সমর্থক যারা আছেন তাদেরকে। আজকে কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবারও খুব শক্তভাবে বলেছেন, কোন রকম হানাহানি, কোন রকম দখলদারি, কোন রকম বাণিজ্য, কোন রকম চাঁদাবাজিতে যদি আমাদের দলের কোন নেতাকর্মীর নাম আসে, তাহলে কেবল তার বিরুদ্ধে যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তাই নয়, উনি খুব শক্ত ভাষায় বলেছেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। এবং তিনি এখানেই থামেন নাই, তিনি বলেছেন যদি জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে তিনি বিষয়টি ভুলে যাবেন, এটা যেন কেউ মনে না করে, এবং সেই ব্যক্তির সকল রকম শাস্তি, আইনগত শাস্তি, দলীয় শাস্তি তিনি নিশ্চিত করবেন। সুতরাং আমি মানে তার বডি ল্যাঙ্গুয়েজ বলেও তো একটা বিষয় আছে। ইট ওয়াজ ভেরি ক্লিয়ার দ্যাট what he said he meant that. So আপনাদেরকে আমি
অনুরোধ করব আমাদের দলের নেতাকর্মী যারা আছেন, আমাদের দলের কর্মী সমর্থক যারা আছেন, যারা আমাদেরকে শুনছেন, আপনারা খুব স্পষ্ট বার্তা নিয়ে নিন যে দলীয় এবং আইনগত দুটো ব্যবস্থাই যদি কেউ কোনো রকম দখলদারি, চাঁদাবাজি, এই ধরনের কোন অপকর্মের সঙ্গে যুক্ত থাকে নেওয়া হবে। এবং তিনি আরো যে বিষয়টি স্পষ্ট করেছেন, এটা আমাদের মানে বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে আমরা যারা কাজ করছি তাদেরকে তিনি বলেছেন যে একেবারে ওয়ার্ড লেভেলের কর্মী পর্যায়ে যেন মেসেজটি চলে যায়। আপনি ইতিমধ্যে জানেন আমাদের সাংগঠনিক সম্পাদক 3 জন, আমাদের গুরুত্বপূর্ণ কমিটির কিছু সদস্য, তাদেরকে কিন্তু বহিষ্কার করা হয়েছে, পদ স্থগিত করা হয়েছে, তাদেরকে বহিষ্কার করা হয়েছে, স্থগিত করা হয়েছে। এটা খুব শক্ত একটা মেসেজ। কেউ কেউ নিজেকে দলে মনে করতে পারেন ইনএভিটেবল, তাকে ছাড়া দল চলতে পারে না, তাকে ছাড়া এগোতে পারবে না। এত বড় দলে কিন্তু এটা ভাববার কোনো সুযোগ নাই। এইরকম বড় দলে কোনো ব্যক্তি অত্যাবশ্যক নয়, ইনএভিটেবল নয়। হ্যাঁ, সুতরাং আপনার পদ যতই বড় হোক কিংবা যতই ছোট হোক, যে কোনো দুষ্কর্ম, যে কোনো অপকর্ম করবার আগে ভাববেন যে দলগতভাবে যেমন আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, আমরা যেই করি না কেন তার বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেওয়া হবে, অ্যাক্টিং চেয়ারম্যান কিন্তু পরিষ্কার বার্তা দিয়েছেন আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। সুতরাং সাধু সাবধান। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, অনেক ধন্যবাদ। আপনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে ঢাকার বাইরে থেকেও। আবার শুভেচ্ছা আপনাকে। আমাদের সঙ্গে ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্থ আছেন, তিনি জি9 এর সাধারণ সম্পাদক। ডাক্তার সাখাওয়াত সায়ন্থ, আমরা আপনাকে বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসেবে জানি। বিভিন্ন সময় আপনি বিএনপির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন তার ভিডিও বার্তায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে ভিডিও বার্তা তিনি দিয়েছেন, তিনি বলেছেন যে আমি মনে করি, আমাদের দল বিএনপি মনে করে, জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই। যে রাষ্ট্র সংস্কার নিয়ে আমরা কথা বলছিলাম সেটার কথা তিনিও বলেছেন তার বক্তব্যে, এবং বলেছেন যে দীর্ঘমেয়াদী রাষ্ট্র সংস্কার কার্যক্রমগুলো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে হলে সেটি বেশি কার্যকর বলেও জনগণ বিশ্বাস করে। গণতান্ত্রিক বিশ্বেও এটি স্বীকৃত। আপনার ভাবনাটা কি? ধন্যবাদ, এবং সঙ্গে আলোচনায় যারা আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা থাকলো। আসলে বিএনপি তো 18 বছর ধরে ক্ষমতার বাইরে, এবং 1/11 যখন এলো তার আগের 5 বছর রাষ্ট্র পরিচালনায় কিছু ভুলভ্রান্তি যা তাদের চোখে পড়েছে, নিশ্চয়ই তা উপলব্ধি করবে। মানুষের কিছু রাগক্ষোভও তৈরি হয়েছিল, নিশ্চয়ই সেগুলো তাদের মাথায় আছে। এবং গত 16 বছর ধরে শেখ হাসিনার নেতৃত্বে একটি মাফিয়াতন্ত্র, একটি ফ্যাসিবাদ বাংলাদেশে কিভাবে জেঁকে বসেছিল, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অত্যাচার কিভাবে বাংলাদেশে উৎসবে পরিণত হয়েছিল, টাকা পাচার, ঘুষ, এগুলো উৎসবের ইনস্টিটিউশনালাইজেশন করা হয়েছিল। সেই থেকে মানুষের ভেতরে যে রাগ, ক্ষোভ, উৎকণ্ঠা, উদ্বেগ ছিল, এবং সর্বশেষ যে গণ অভ্যুত্থানের মধ্যে পতন হয়ে শেখ হাসিনার মতো এরকম 16 বছর জেঁকে বসা একজন মাফিয়া রানী বলা হয় অনেকে, তাকেও পালাতে হলো। তা থেকে নিশ্চয়ই বিএনপি শিক্ষা নেবে, বা অন্যান্য দল, এদেশের মানুষ যে শিক্ষা নেবে। কারণ এদেশের মানুষ এখন ওই রকম আগের মতো অসচেতনও নয়, এবং তারা সব কিছু সহ্য করে নেবে সেই মানসিকতা যে আর রাখে না, সেটা এই জুলাই আগস্ট অভ্যুত্থানে দেখিয়ে দিয়েছে। সুতরাং বিএনপি এর আগে থেকেই ভেবেছে, বা আমাদের এই চেষ্টাটা ছিল যে বিএনপি অতীতে কিছু ভুলভ্রান্তি যা থাকুক সেটি না করুক, এবং ভবিষ্যতে একটা কল্যাণমুখী রাষ্ট্র বানানোর জন্য, জনমুখী রাষ্ট্র পরিচালনার জন্য যা যা দরকার সেই অঙ্গীকারগুলি করুক, এবং সেগুলো আমরা তাদের কাজে দেখতে চাই। ভবিষ্যতে মানুষ যদি তাদেরকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয় তাহলে এই অঙ্গীকারগুলো যেন রাখে। তার ভিত্তিতে বিএনপিকে, আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে, যে 31 দফা যে রাষ্ট্র মেরামতের রূপরেখা যে প্রণয়ন করেছে। সাম্প্রতিককালে খুব আলোচনা এসছে যে 2বারের বেশি প্রধানমন্ত্রী নয়। এই কথাটা কিন্তু এখন থেকে 1 বছর 1 মাস আগে ঢাকার একটা অভিজাত হোটেলে আপনার দেশি বিদেশি কূটনীতিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, রাজনীতিবিদদের নিয়ে বড় আয়োজন করে এটা প্রকাশ করেছে বিএনপি। এটা তাদের একটা লিখিত অঙ্গীকার, এবং সেখানে 5 নম্বর ধারাই ছিল যে পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবে না। এমনকি এই যে 70 অনুচ্ছেদ দিয়ে যে আলোচনা আসছে, এটার সংশোধনের অঙ্গীকারও বিএনপি করেছে। ফলে
আওয়ামী লীগের মতো এরকম 16 বছর ধরে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সব নিজেদের বাহিনী, দল সব কিছুকে এককেন্দ্রিক করার পরেও গণ অভ্যুত্থানে ভেসে গেছে। সুতরাং বিএনপি এ থেকে অবশ্যই বোধোদয় হবে, এবং এটা আরও আগেই হয়েছে। আগে হয়েছে বলেই তারা এই অঙ্গীকার করেছে, দেশের মানুষের চাওয়া এটা। সেই জন্য আমি মনে করি যে মোটা দাগে সংস্কারের অনেক বড় বড় কথা, জটিল জটিল কথা পণ্ডিত ব্যক্তিরা বলেন, গবেষকরা বলেন, রাজনীতিবিদরা বলেন, কিন্তু আমার মনে হয় দেশের বেশিরভাগ সাধারণ মানুষ আমার মতো সাধারণ এবং সাধারণ করে চিন্তা করে। আমরা কি চাই? চাই যে এ দেশটা যেন স্বৈর শাসক জেকে বসতে না পারে, ভোটের অধিকার যেন মানুষের হাতে থাকে, দুর্নীতি দুঃশাসন যাতে চেপে বসতে না পারে, সিন্ডিকেট বাণিজ্য করে দ্রব্যমূল্য যেন কেউ বাড়াতে না পারে এবং মানুষের পকেট কাটতে না পারে, মানুষের যে চাকরির চাহিদা, তাদের যে এমপ্লয়মেন্ট, আত্মকর্মসংস্থান, সেগুলো যেন তারা নির্বিঘ্নে পায়, তাদের ন্যায়সঙ্গত কাজ আদায়ের জন্য যেন ফাইলারকে ঘুষ দাবি করা না হয়, স্বাস্থ্য শিক্ষার মতো গুরুত্বপূর্ণ যে চাহিদা বা যে মৌলিক যে তাদের যে অধিকার সেটা যেন পায়, তারা যেন গুম খুনের শিকার না হয়, সমাজে যেন আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারে। এই তো আমাদের মোটা দাগে চাওয়া। সেই চাওয়াগুলো পূরণ করতে গিয়ে যারা রাষ্ট্র পরিচালনায় থাকবেন তারা কোথায় কোথায় আমার সংবিধানে এবং বিভিন্ন নিয়মে আইনে এর ব্যত্যয় ঘটানোর সুযোগ হয় সেগুলির সংশোধন করা। কোথাও কোথাও আইন আছে কিন্তু সেই আইনের প্রয়োগ নেই বলে তা আমাদের এই অধিকারগুলো সুরক্ষিত হচ্ছে না। বিচার বিভাগকে যেন বা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেন একটি সরকার গত 16 বছর যেভাবে হয়েছে যে লাঠিয়াল বাহিনীতে পরিণত কেউ করতে না পারে সেটা দেখা। একটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদেরকে যেন প্রশাসন এই পর্যায়ে নিয়ে নেওয়া না হয় যে জনগণের ট্যাক্সের টাকায় আমার বেতনভুক্ত যে মানুষগুলোকে দায়িত্ব দেওয়া হবে আমার সেবার জন্য, দেশের সেবার জন্য, তারা আমার সেবক না হয়ে যেন শোষক বা খুনি না হয়। এই যে দেখেন যে এত অনাচার ঘটলো, কি হলো? একটা পুলিশ বাহিনীর সমস্ত সদস্যকে পালাতে হয়। পৃথিবীতে এমন উদাহরণ পাবেন? এ থেকেও যদি শিক্ষা কেউ না নেয় তাহলে আর কে শিখাবে? আমার ধারণা ভবিষ্যতে মানুষ যদি বিএনপিকে সুযোগ দেয় রাষ্ট্র পরিচালনার, কিংবা অন্য কেউ যারাই রাষ্ট্র পরিচালনায় আসুক, মানুষের রায় নিয়ে তারা এ থেকে শিক্ষা নেবে এবং এর অন্যদিকে করতে গেলেই, অঙ্গীকার ভাঙতে গেলেই এদেশের মানুষ, ছাত্র জনতা আর কাউকে ছাড় দিবে এটি ভাববার কোনো কারণ নেই। তার মানে জি ডাক্তার সায়ন্ত, আপনি যেমনটা বললেন যে রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীরা যেন জনগণকে স্যার বলে, জনগণের যেন তাদেরকে স্যার বলতে না হয়, এরকম একটা রাষ্ট্রের স্বপ্ন সবাই দেখে নিশ্চয়ই। আসাদ বিন রনি, বিভিন্ন রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে তাদের প্রস্তাবনা জানিয়েছেন। আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম বা ছাত্র জনতার এক ধরনের আপনারা তাদেরকে রিপ্রেজেন্ট করেন, আপনারা আপনাদের প্রস্তাব গুছিয়ে কি প্রধান উপদেষ্টার কাছে দিবেন, নাকি আপনারা আসলে আপনাদের প্রতিনিধি দুজন আছেন অলরেডি এই সরকারের সঙ্গে, সেই জন্য আপনারা মনে করছেন যে তারাই আপনাদের হয়ে বলে দিবেন? মানে আপনাদের প্ল্যানটা কি রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা নিয়ে কিভাবে পেশ করবেন? আসাদ বিন রনি, প্রশ্নটা আপনাকে ছিল। জি, প্রশ্নটা ছিল যে বিভিন্ন রাজনৈতিক দল তো প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন গতকাল, আমরা দেখেছি। তো আপনাদেরও তো একটা প্রস্তাবনা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্ম থেকে, আপনারা ছাত্র জনতার যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সেই জায়গা থেকে আপনাদের কোনো যদি ফর্মাল প্রস্তাব থাকে সেটা আপনারা কিভাবে আসলে প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেবেন? নাকি বিষয়টা এমন যে আপনাদের দুজন প্রতিনিধি অলরেডি সরকারের মধ্যেই আছে, তারাই আপনাদের হয়ে বলে দিবে, নাকি আপনারা আলাদা করে কোনো ফর্মাল প্রস্তাবনার বিষয়ে ভাবছেন কিনা? আপনারা যে প্রশ্নটা করেছেন সেটা ক্লিয়ার ভাবে আসতেছে না। আচ্ছা, কিভাবে পৌঁছে দিতে পারি আমি ঠিক বুঝতে পারছি না। আপনাদের কোনো, আমি এক লাইনে বলছি, আপনাদের কোনো আনুষ্ঠানিক প্রস্তাবনা আপনারা লিখিত আকারে বা আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার কাছে দিবেন কিনা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা? আমাদের যে রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনাটা হলো, আপনারা যদি দেখেন যে এই যে চলমান আন্দোলনটা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন, এবং একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে,
আমাদেরকে রাষ্ট্র সংস্কার বলেন বা এই সংবিধান সংস্কার যেটাই বলেন, আমাদেরকে প্রথমত এই যে আন্দোলনটা যে স্পিরিট, বৈষম্যহীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা, বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা, সর্বপ্রথম আমাদেরকে এই বিষয়টাকে প্রাধান্য দিয়ে আমাদেরকে রাষ্ট্র সংস্কার দিকে আগাতে হবে। দেখুন ৭২-এ যে আমাদেরকে সংবিধানটা আমরা পেয়েছিলাম, সেই সংবিধানে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের মূল স্পিরিট ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। কিন্তু ৭২-এর সংবিধান সেটাকে একদম সাইডে রেখে তারা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এরকম যা আসলে মুক্তিযুদ্ধের মূল স্পিরিট ছিল না, সেই স্পিরিট কি তারা ধারণ না করে তারা একটি, আমি বলবো এটা হয়েছিল একটি দলীয় সংবিধান গ্রহণ করা হয়েছিল। কারণ আপনারা যদি এই সংবিধান বিতর্কের ওই সময় হিস্ট্রির বইগুলো দেখেন বা হিস্ট্রির নথিগুলো আপনারা দেখেন, তাহলে দেখতে পাবেন যে সংবিধান গণপরিষদের যে আলোচনাগুলো হতো এবং যে প্রস্তাবনাগুলো গ্রহণ করা হতো, সেগুলো বেশিরভাগই আওয়ামী লীগের দলীয় ক্যাবিনেট মিটিং এ প্রথম সিদ্ধান্ত গ্রহণ করা হতো এবং সেই সিদ্ধান্ত কি তারা যেহেতু তাদের গণপরিষদে তৎকালীন তাদের সংশ্লিষ্ট ছিল, তারা গণপরিষদে এসে পাশ করাতো। আমরা আসলে বর্তমানে কোনো এক দলীয় কোনো ব্যক্তির সংবিধান চাই না, আমরা চাই একটা ইনক্লুসিভ রাষ্ট্র গঠন করতে, যেই রাষ্ট্রে যে কোনো ধর্ম, বর্ণ, যে কোনো গোত্রের মানুষের একটা সহাবস্থান থাকবে, সে তার মানবিক মর্যাদা নিয়ে সে আইনের শাসন পাবে। তার এখন আমাদের রাষ্ট্রের যে একটা অবস্থা, সেখানে বিগত দিনগুলোতে আসলে আইনের শাসন মুখে মুখে থাকতেও বাস্তবতা কিন্তু আমরা সেটা দেখতে পাইনি। আমরা দেখতে পেয়েছি যে থানাগুলোতে যদি আমাদের কেউ যায় তাহলে তাদেরকে ঘুষ দিতে হতো। আদালত একটা ঘুষ মানে বিশাল কারখানা হয়ে গেছে, যেখানে রায়গুলো টাকায় বিক্রি হতো। আমরা এই ধরনের আইনি ব্যবস্থার পরিবর্তন চাই, যেখানে জনগণ তার ন্যূনতম আইনি সেবাটুকু পাবে, যেখানে বিচার প্রার্থী তাকে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতে হবে না। আমাদের যে আমলাতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাটা আছে, আপনারা বিগত দিনে দেখেছেন যে আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে বলা হয় আমলাতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। যদি কোনো কাজ কেউ করতে যায় তাহলে বলা হয় এখানে একটা আমলাতান্ত্রিক জটিলতা আছে। আমরা আমলাতান্ত্রিক যে একটা কুব্যবস্থা তৈরি হয়েছে, একটা অবস্থাপনা তৈরি হয়েছে, এটার সমূলে উৎপাটন চাই। কারণ আগামী রাষ্ট্রে, আগামী এই তরুণদের সংগ্রামের মধ্য দিয়ে, ছাত্র জনতার সংগ্রামের মধ্য দিয়ে যে রাষ্ট্র আমরা পেয়েছি, সেই রাষ্ট্রে আসলে কোনো বৈষম্য হোক, কোনো এটা আমলাদের বা কারো একক আধিপত্য থাকুক, এই আধিপত্য ব্যবস্থাগুলো আমরা ভেঙে দিতে চাই। আমরা চাই যে রাষ্ট্র তার যে নিয়ম আছে, নিয়মতান্ত্রিক প্রক্রিয়া চলবে। এবং আপনারা দেখবেন যে বর্তমান যে জেনারেশনের যে চাওয়া পড়াটা জায়গা, সেটা হলো সে তার যে লাইফ লিড করবে কিন্তু তাকে কেউ ডিস্টার্ব করবে না। তো দেখবেন যে বিগত দিনে যে রাজনৈতিক ব্যবস্থা ছিল, সেই রাজনৈতিক ব্যবস্থায় আসলে মানুষ বিভিন্নভাবে হয়রানির শিকার হতো। যেই রাজনৈতিক দল ক্ষমতার বিগত দিনে এসেছে, তারা চাঁদাবাজি থেকে শুরু করে, টেন্ডারবাজি থেকে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটা উইংসকে তারা কন্ট্রোল করার একটা পায়তারা করতো। বর্তমান জায়গা থেকে আমরা এই জায়গাগুলোর বিলুপ চাই, যে বর্তমান যে রাজনৈতিক বন্দোবস্ত হবে, সেই বন্দোবস্ততে রাজনৈতিক দলগুলো জনগণের কথা বলবে, জনগণের বক্ষক নয়, তারা রক্ষক হয়ে জনগণের পাশে থাকবে এবং রাষ্ট্র তার নিরাপত্তা নিশ্চিত করবে। আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে রাষ্ট্র নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। আপনি দেখবেন যে সাগররুনি হত্যাকাণ্ড যদি আপনি দেখেন, যে তার বেডরুমে যে সন্ত্রাসী সাগররুনিকে তারা হত্যা করেছিল, আওয়ামী লীগের সে 12 বছর 110 বার এখন পর্যন্ত সাগররুনির সেই মামলার রায়টা সে শুনানি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আইনগতভাবে কোনো আমরা এর সমাধান দেখতে পাই না। আমরা সামনের দিনে এরকম যে শুধু শুনানি হয়ে যাবে আইন ব্যবস্থায়, সেইটা চাই। এবং আমরা চাই এই যে এত বছরে যে দুর্নীতিগুলো 15 বছরে লুট হয়েছে এবং দেশের বাইরে যে 178 বিলিয়ন ডলার দেওয়া হয় বিভিন্ন পত্রিকা, বণিক বার্তা নিউজ যে এখন পর্যন্ত 178 বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করা হয়েছিল। আমরা চাই সে একটা ট্যাক্স গঠন করে, একটা কমিশন গঠনের মাধ্যমে বাহিরে এই জনগণের অর্থ, পাচার করা অর্থ দেশে এনে দেশের যুব সমাজকে ট্রেন আপ করার মাধ্যমে, তাদের উন্নত ট্রেনিং এর মাধ্যমে তাদের জনশক্তিতে রূপান্তর করা হয়, যেন এদেশের যে কর্মসংস্কারের যে একটা বিশাল সংকট রয়েছে, সেই সংকট যেন আমরা ট্রেনিং এর মাধ্যমে, উন্নত ট্রেনিং এর মাধ্যমে যেন একটা এই দেশের জনগণকে জনশক্তিতে রূপান্তরিত করে এটি সম্ভাবনার বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। দেখুন সারা পৃথিবীতে জনগণ এবং জনসংখ্যা একটি জনশক্তি হিসেবে বিবেচিত হয়, কিন্তু আমরা আমাদের দেশের যে যারা বিগত দিনে শাসন কার্য পরিচালনা করেছিল, তারা কিন্তু বলেছে যে জনগণ আমাদের বোঝা। কিন্তু অনেক দেশে দেখতেন যে
তাদের বাচ্চা জন্ম দেওয়ার জন্য তাদেরকে ডোনেশন করা হয়, তারা যেন বেশি বেশি বাচ্চা উদ্বোধন করে। কিন্তু আমাদের এই বিগত দিনে যারা শাসক ছিল, আমি তাদেরকে শাসক বলতে চাই না, তারা শোষক ছিল। তারা জনগণের মাথায় ধরে, জনগণের মাথায় লবণ রেখে তারা যেভাবে বড়ই খায় বা জলপই খায়, এটা আমাদের গ্রামের ভাষায় কথা আছে, তারা ক্ষমতায় আসীন হয়ে তারা জনগণের মাথায় বড়ই রেখে তারা জনগণকে তার পরিচিত করেছে এবং জনগণকে শোষণ করেছে। আমরা আগামী রাষ্ট্র ব্যবস্থায় শাসক চাই, কোন শোষককে চাই না। আসাদ বিন রনি, তার মানে আপনারা এমন একটা রাষ্ট্র চান যেখানে রাজনীতি হবে, রাজনীতিবিদরা জনগণের কল্যাণে, জনকল্যাণে রাজনীতি করবে এবং কেউ যেন জনগণের মাথায় লবণ রেখে বড়ই না খেতে পারে। রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, একটা বিরতি নিতে হবে। বিরতির পর আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে আছেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, বিএনপি সাংগঠনিক সম্পাদক তিনি। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বলেছেন, আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। ইমরান সালেহ প্রিন্স, 5ই আগস্টের পর থেকে আপনারা জনগণের ভালোবাসা কেমন অর্জন করলেন? ইমরান সালেহ প্রিন্সকে কি আমরা পেলাম? ইমরান সালেহ প্রিন্সকে পাচ্ছি না আমরা। ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, সংবিধান বিষয়ে দু ধরনের মতামতের কথা শুনতে পাই, সংশোধন অথবা পুনর্লিখন। যেমন বদিউল আলম মজুমদার একটি আলোচনায় বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব নিতে হবে সংবিধানের পুনর্লিখন বা সংশোধনের যে 1/3 সংশোধনযোগ্য নয় তা কিন্তু সংবিধানের মৌলিক কাঠামো নয়। মৌলিক কাঠামো পরিবর্তন না করে এই সংবিধান সংশোধনযোগ্য করা সম্ভব। পঞ্চদশ সংশোধনী স্থগিত করে সংবিধানকে পুনরায় সংশোধন সম্ভব। তরুণ প্রজন্ম, জনগণের আকাঙ্ক্ষা, রাজনৈতিক দলের সুপারিশগুলো নিয়ে এই সরকারের কাজ করা প্রয়োজন। আপনার কি মনে হয়? আসলে সংবিধানে বা সংস্কারে বড় কিছু পদক্ষেপ নিতে গেলে এখানে জনগণের প্রতিনিধিদের দ্বারা হওয়াটা সেটা ভালো মনে হয়। কারণ সংবিধান পরিবর্তন করতে গেলে জাতীয় সংসদে 2/3 রায় দরকার, যারা সত্যিকার জনপ্রতিনিধিত্ব করে যারা। এখন এই সরকার যদি এরকম কোনো পরিবর্তন করেও সেটা তো পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তাদেরকে আবার সংসদে পাশ করতে হবে। তো যে এইখানে খুব বড় রকমের পরিবর্তন এটা না করে মানুষের যেই দাবি, সেই দাবিটা যদি উপস্থাপন করা হয় এবং রাজনৈতিক দলগুলোকে যদি অঙ্গীকার করতে বাধ্য করা হয় যে তারা ক্ষমতায় আসলে এই পরিবর্তনগুলি আনবে, এবং সেই হিসেবে যদি মাথায় রাখা হয় যে ক্ষমতায় আসার পরে তারা অঙ্গীকার রাখছে কি না, না রাখলে কার্যকর প্রেশার গ্রুপ যারা আছে তারা প্রেশারে রাখে এবং বাধ্য করে করতে, সেটা আমার মনে হয় যে উচিত হবে। কারণ এই সরকারের ওই যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যে বলা হচ্ছে যে একটা যৌক্তিক সময় তাদের দেয়া হবে, অ্যালাউ করবে রাজনৈতিক দলগুলো সংস্কারের জন্য, সেই যৌক্তিক সময়টা একটা ভেগ টার্ম, তারা কতদিন দিবে স্পষ্ট করে বলছেও না। এটা এরকম যে একটা সুষ্ঠু নির্বাচন করবার জন্য, যেহেতু বাংলাদেশের মূল এই সরকারের কাছে মূল চাওয়াটা ছিল জনগণের ভোটের অধিকারের মাধ্যমে যাতে জনপ্রতিনিধিরা ক্ষমতায় থাকতে পারে এবং তাদের যাতে জনগণের কাছে জবাবদিহি করতে হয়, এইটা অর্জন হলে বাকি অনেক কিছু অর্জন কিন্তু এমনিতেই বাধ্য হয় তারা করতে। সেই অধিকারটা না থাকার কারণে মানুষের হাতে জবাবদিহিতা জনগণের কাছে তাদের করতে না হওয়াতে রাতে এমপি হয়ে যেতে পারে, রাতের ভোটে বিনা ভোটে এমপি হয়ে যেতে পারে, স্থানীয় সরকারগুলি ইচ্ছা করলেই দখল করে নিতে পারে, ফলে যা খুশি তাই করতে পারে, জনগণের কাছে জবাবদিহিতা করতে হয় না। সেই জন্য আগে জনপ্রতিনিধিদের হাতে যাতে ক্ষমতা হস্তান্তর হয় সেই পরিবেশ তৈরির জন্য এই সরকারের একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনকে নিউট্রালাইজ করতে যা যা সংস্কার দরকার হয়, নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে, নিরপেক্ষ লোকদের দিয়ে গঠন করতে যা করতে হয়, পুলিশে পরিবর্তন এনে সত্যিকার মানবিক পুলিশ এবং ন্যায় পরায়ণ পুলিশ বাহিনী যাতে গঠন করা যায়, বিচার বিভাগকে যাতে নিউট্রাল করা যায়, যাতে ওখানে ফরমায়েশি রায় হবে না, কালো টাকার দৌরাত্ম্য যাতে বন্ধ করা যায়, দুর্নীতিটা কমানো যায়, এই সব বেসিক কিছু জিনিসগুলো আগে দরকার। সংবিধান পরিবর্তন করেই যে খুব লাভ হয় তাও আমার অনেক সময় মনে হয় না। আসলে
কাগজের পরিবর্তনের থেকে বেশি দরকার হচ্ছে মানসিকতার পরিবর্তন। আপনি বলেন যে বিচার বিভাগে যেই ফরমেশি রায়গুলো হয়েছে, এই রায় দেবার কোনো ইনস্ট্রাকশন কি বিচার বিভাগ সংক্রান্ত কোনো নীতিমালায় আইনে আছে? নাই তো, কিন্তু করে তো গেছে। এই যে নির্বাচন কমিশন আইন তো যথেষ্ট ভালো আইন আছে, ওইখানে যারা বসে তাদের কিন্তু অনেক স্বাধীনতা আছে সাংবিধানিক প্রতিষ্ঠানে ওই পদে বসার কারণে, কিন্তু তারা যদি আত্মা বন্ধক রেখে, বিবেক বন্ধক রেখে ওই চেয়ারে বসে এবং অনুগতদেরই বসানো হয়, তাহলে ওই কাগজ কি লাভ হবে? এই যে টাকা পাচার, দুর্নীতি, এর তো কঠিন শাস্তির বিধান আছে, কিন্তু টাকা পাচার, এই যে লক্ষ কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা এক একজন পাচার করেছে, সেইটা কি আইনে তো অবশ্যই কঠিন শাস্তি আছে। মানি লন্ডারিংয়ের আইন তো অত্যন্ত কঠোর আইন আছে, কিন্তু যদি সেটা মানেনি, কারণ গোটা রাষ্ট্র ব্যবস্থা এইভাবে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এই সংবিধানে কি গণতন্ত্রের কথা বলা আছে না? সেই গণতন্ত্রে কি চর্চা করা হয়েছে গত 16 বছর? এইখানে কি ভোটের অধিকারের কথা বলা আছে না? সেটা কি হয়েছে? এমনকি একজন বিচার হাইকোর্টের বা অ্যাপিলেট ডিভিশনের বিচারক ধরার পড়ার পরে আমরা দেখি, আগে যে অভিযোগ ছিল সে ব্রিটিশ পাসপোর্ট এবং বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বিদেশি নাগরিকের দেশে বিচারক হয়ে যায়। এমপি নির্বাচন, মন্ত্রী হওয়া পর্যন্ত এরকম অভিযোগ আছে, আইনে তো না আছে যে সেটা হওয়া যাবে না। ফলে শুধু কাগজ পরিবর্তন, আইনের সংস্কার, এগুলার থেকে বেশি দরকার হচ্ছে মানসিকতার পরিবর্তন করতে বাধ্য করা। রাজনৈতিক দলগুলো যেন তাদের দলের আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা করতে বাধ্য হয়, না হলে ভোটাররা যেন তাদের প্রত্যাখ্যান করে। ক্ষমতায় এসে অঙ্গীকার রক্ষা না করলে, এইবার যে ছাত্র জনতার অভ্যুত্থান হলো, এরাও যেন আবার হাল ছেড়ে না দেয়। একটা প্রেশার গ্রুপ হিসেবে যেরকম বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থার জন্য জীবন দিল, সেটা এস্টাবলিশ করবার জন্য আমাদের লেগে থাকতে হবে। জি ডাক্তার সায়ন্থ, কাগজের পরিবর্তনের চেয়ে আপনি মানুষের মানসিকতা পরিবর্তনের উপর জোর দিয়েছেন। সৈয়দ ইমরান সালেহ প্রিন্সকে পেয়েছি। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনার জন্য যে প্রশ্ন আমার ছিল, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে ভিডিও বার্তা দিয়েছেন, সেখানে তিনি বলেছেন, একটু শক্ত করে আমার কাছে মনে হলো বলেছেন, যে আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। 5ই আগস্টের পর থেকে বিএনপি কতটা ভালোবাসা অর্জন করলো, কতটা ইনসাফ এবং উদারতা দেখালো? ধন্যবাদ আমাকে এই শোতে সংযুক্ত করার জন্য। আমি আমার নির্বাচনী এলাকা হালুয়াঘাটে অবস্থান করছি। আমি জানি না আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। পাচ্ছি, জি বলুন। প্রবলেম দেখা দিচ্ছে। জি, আপনি যথার্থ বলেছেন যে বিএনপির আজকে 46তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশে আমাদের এই মুক্ত গণতান্ত্রিক পরিবেশে বা নতুন পরিবেশে যেভাবে আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে আমরা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার কথা, কিন্তু এই ভয়াবহ আলোকিত বন্যার কারণে আমরা আমাদের কর্মসূচি কাটছাট করে একেবারে অনাড়ম্বর ভাবে শুধুমাত্র দোয়া মাহফিল এবং পতাকা উত্তোলনের মাধ্যমে সারা দেশে আমরা এই কর্মসূচি পালন করছি। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের দলের নেতা কর্মী, সমর্থক, শুভানুক ভাই এবং জনগণের উদ্দেশ্যে যে একটি ভিডিও বার্তা প্রেরণ করেছেন, তিনি সঠিকভাবে সে কথাগুলো বলেছেন এবং গত 3 দিন যাবৎ তিনি আমাদের বিভাগীয় পর্যায়ে আমাদের নেতা কর্মীদের যে ব্রিফিং সেশন করছেন, সেই ব্রিফিং সেশনেও তিনি কিন্তু কঠোরভাবেই বলছেন এসব কথা, যে আমাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে, জনগণের মন জয় করতে হবে। আমরা এই যে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তনটি এসেছে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি, এটা আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয় বলে আমরা মনে করি। কিন্তু এই পরিপূর্ণ বিজয় অর্জন করতে গেলে অবশ্যই আমাদেরকে আমাদের পথটা একটু দীর্ঘ হবে এবং সেই দীর্ঘ পথে আমরা আমাদের জনগণের মনকে আমাদের জয় করে নির্বাচনের মুখোমুখি হতে হবে। একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায় নিয়ে আমরা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আমাদের যে হারানো গণতন্ত্র, এটাকে আমরা ফিরিয়ে আনবো এবং আওয়ামী লীগ এই রাষ্ট্র কাঠামোকে যে ভেঙে চুরে চুরমার করে গেছে, সেই রাষ্ট্র কাঠামোকে আমরা মেরামত করে, আমাদের যৌক্তিক সংস্কার করে, টেকসই সংস্কার করে আমরা একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার কায়েম করব। সেই কারণে আপনি আপনাকে প্রশ্ন করেছেন যে 5ই আগস্টের পরে আমরা জনগণের
মন কতটুকু জয় করতে পেরেছি। আমি আপনাকে বিনয়ের সাথে বলতে চাই, শুধু 5ই আগস্টের পরে নয়, আমরা গত 15টা বছর আমরা জনগণের পাশে ছিলাম, জনগণের অধিকার আদায়ের কথা বলেছি, জনগণের সুখ দুঃখের কথা বলেছি। আমি মনে হয় প্রশ্নটা একটু স্পেসিফিক করি যে মানে বিভিন্ন স্থান থেকে, দেশের বিভিন্ন স্থান থেকে কিছু কিছু খবর পাচ্ছি যে বিএনপি নেতাকর্মীরা বিরোধী পক্ষের উপর হামলা করছে, বাজারঘাট দখল করছে, পরিবহন খাতে চাঁদাবাজির মতো ঘটনায় জড়িয়ে যাচ্ছে। কেউ কেউ বলার চেষ্টা করেন গত 16 বছর আপনারা যে ভীষণ নিপীড়নের মধ্যে ছিলেন সেই ক্ষোভের বহিঃপ্রকাশ, কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ কি এভাবে হতে পারে কিনা ইমরান সালেহ প্রিন্স? না, আমি যেটুকু বলতে চাই, এটা বলছিলাম, আমরা বিগত দিনে জনগণের পাশে ছিলাম, জনগণের মন জয় করেছি বলেই জনগণ আমাদেরকে সমর্থন দিয়েছে। এখন আপনি বলেছেন যে এই যে বিভিন্ন দখলবাজি ইত্যাদি ইত্যাদি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের স্পষ্ট করে বলেছেন দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস কিংবা নৈরাজ্য অনৈতিক কাজ বিএনপির অভিধানে নাই। এটা আওয়ামী লীগের অভিধানে আছে, এটা আওয়ামী রাজনীতির অনুষঙ্গ। সেই কারণে আপনারা জানেন যে গত 15 বছর আওয়ামী লীগ রাজনীতি ধ্বংস করে দিয়েছে, রাজনৈতিক চরিত্র নষ্ট করে দিয়েছে, রাজনৈতিক কর্মীদেরকে এইভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার জন্য নৈতিকতা বিবর্জিত কাজ করার সুযোগ করে দিয়েছে, দুর্নীতি লুটপাট দখল করে দিয়েছে। সে কারণে আমরা দেখেছি, হ্যাঁ, কিছু কিছু ব্যক্তির মধ্যে এটা হয়তো সংক্রমিত হয়েছে, কিন্তু টোটাল আমাদের পার্টি এটার এগেইনস্টে, এবং আমরা এর বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আপনারা জানেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আমাদের নেতা কর্মী সমর্থক শুধু নয়, সাধারণ মানুষের ব্যবসা বাণিজ্য দখল করে নিয়েছে, সাধারণ মানুষের আপনার বিভিন্ন ছোট ছোট সমিতি আছে সেগুলো দখল করে দিয়েছে। এখন এই যে পরিবর্তনের পরে কেউ যদি আপনার জোর করে এইগুলো আবার উদ্ধার করতে যায়, সেটাকে আমরা সমর্থন করি না। আমরা এটাকে বলছি নীতি নৈতিকতার মধ্য দিয়ে এগুলোকে আমাদের অর্জন করতে হবে, এবং সেভাবে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছেন এগুলো আমাদের রুমিন ফারহানা কিছুক্ষণ আগে বলেছেন যে এগুলো যারা করতে গিয়েছে কিছু কিছু ব্যক্তি আমাদের দলের, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের দলের সাংগঠনিক সম্পাদক থেকে শুরু করে একেবারে ওয়ার্ড লেভেলের কর্মী যখনই খবর পাওয়া যাচ্ছে তারা এইসব কাজের সাথে জড়িত, তাদেরকে আমাদের দলীয় সাংগঠনিক শাস্তি প্রদান করা হচ্ছে, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা তাদেরকে আইনে হাতেও তুলে দিচ্ছি। আমরা দিন রাত আমাদের এলাকাগুলিতে পরিশ্রম করছি। আমার গলা ভাঙা আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা এলাকায় গিয়ে মানুষের সাথে কথা বলছি, নেতা কর্মী সমর্থকদের সাথে কথা বলছি। আপনারা যে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন, আপনারা যে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন সেটাও প্রশংসার দাবিদার নিশ্চয়ই। হাতে সময় একদমই কম, সেই জন্য থামাতে হলো আপনাকে। ধন্যবাদ যে আপনি যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন আপনি আজকে আমাদেরকে। আমার হাতে এতই সময় কম, আমি প্রশ্ন করছি না, আমি অল্প অল্প করে 30 সেকেন্ডের মতো সময় তিনজনকে দিচ্ছি। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে দিয়ে শুরু করছি। প্লিজ উপসংহারে যদি একটি লাইন বলতে চান। ব্যারিস্টার রুমিন ফারহানা, মিউট করা বোধ হয়, শুনতে পাচ্ছি না। আমরা সেই উদাহরণ তৈরি করতে চাই যে উদাহরণ স্পষ্ট করে দেবে যে আওয়ামী লীগ এবং বিএনপি চরিত্রগতভাবে পুরোপুরি ভিন্ন দুটি দল, এবং একটি দল যে দলটি গত 15 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা মানুষের ভোটের অধিকার থেকে শুরু করে ন্যূনতম মানবাধিকার, অন্যান্য যেই নাগরিক অধিকার, সকল কিছু তারা হরণ করেছে। এবং বিএনপি এখনো রাষ্ট্র ক্ষমতায় যায়নি, বিএনপি এখনো মানুষের দেশের দায়িত্বভার গ্রহণ করেনি। কিন্তু আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বিএনপির নেতা জনাব তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন তার কাজের মাধ্যমে এবং তার বক্তব্যে যে কোন রকম দখলদারি, কোন রকম চাঁদাবাজি, কোন রকম অপকর্ম, কোন রকম দুষ্কৃতি তিনি সহ্য করবেন না, সেটা দলের যত বড় নেতাই হোক, যত গুরুত্বপূর্ণ নেতাই হোক। এবং এই বার্তাটি আমি আশা করছি একেবারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত প্রতিটি নেতা কর্মী তার কাজে, তার কথায়, তার চিন্তায় বিষয়গুলো মাথায় রাখবেন। এবং ইমরান ভাই তার এলাকায় আছেন, আমি আমার এলাকায় আছি, আমি জানি আমাদের নেতারা যারা আছেন তারা কিন্তু প্রত্যেকে যার যার এলাকায় অবস্থান করছেন। তার মানে ব্যারিস্টার রুমিন ফারহানা, এই বিএনপি কোনো অনৈতিক কাজ আসলে আর বরদাস্ত করবে না। আসাদ বিন রনি, একেবারে 30 সেকেন্ডে প্লিজ, শেষ বক্তব্য। প্রতিহিংসামূলক কার্যকলাপ যেন আমার এলাকায় না হয়। আমি আমার এলাকায় যে আসাদ বিন রনি,
আমরা কি আসাদ বিন রনিকে পাচ্ছি? হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। 30 সেকেন্ডে শেষ মুহূর্তের একটু কথা। আসলে বাংলাদেশের রাজনীতিতে যেই একটা বদলের হাওয়া বইছে, রাষ্ট্রে যে একটা ক্ষমতার বদল হয়েছে, আগামী বাংলাদেশের মানুষ রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাষ্ট্র ক্ষমতার একটি রাজনীতির যে পাওয়ার প্র্যাকটিসের জায়গায় হয়েছে, সেই জায়গার একটা পরিবর্তন চায়। আমাদের বিগত দিনের রাজনীতি যদি আপনারা দেখেন, তাহলে পলিটিক্যাল পার্টিগুলো আসলে বিভিন্ন আদর্শের কথা বললেও তারা মূললি পাওয়ার প্র্যাকটিসে রাজনীতি করেছে। সেই পাওয়ার প্র্যাকটিসের রাজনীতি থেকে আগামী পাওয়ার প্র্যাকটিসের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত। প্লিজ 10 সেকেন্ডে, একদমই সময় নেই আমার। আমাদের বড় ইভেন্টগুলোর মধ্যে দেখেন 1971 সালের মুক্তিযুদ্ধ, যুদ্ধের পরে যেমন দেশ প্রত্যাশিত ছিল সেদিকে না গিয়ে চেতনা লুণ্ঠিত হয়েছে। 1990 সালের যে স্বৈরাচার পতনের যে আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছিলাম, সেই চেতনাও লুণ্ঠিত হয়েছে। এখন 2024 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে আকাঙ্ক্ষা নিয়ে এই অনেকে শহীদ হলো, এটা যেন লুণ্ঠিত না হয়, এই চেতনা যেন নষ্ট না হয়, আমরা যেন এই চেতনায় সমৃদ্ধ বৈষম্যহীন একটা দেশ পাই, রাষ্ট্র পরিচালিত সেভাবে হয়, এই ব্যাপারে সবাই যেন আমরা সজাগ থাকি। এবং 71-এর পরাজিতরা যেরকম প্রতিষ্ঠিত হয়েছে, 90-এর পরাজিতরা প্রতিষ্ঠিত হয়েছে, এইবারে গণ অভ্যুত্থানের পরাজিতরা যাতে একই ধারা এদেশে প্রতিষ্ঠিত না হয় সেই আকাঙ্ক্ষা করছেন আপনি। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, শেষ দেখতে হলে থাকতে হবে। আগামী বৃহস্পতিবার রাত 9টায় রাজনীতিতে আবারও দেখা হবে।